শ্মশানে সুমিত্রা সিং নামে একজন মহিলার মৃতদেহ হঠাৎ করে জীবিত হয়ে যায় এবং সে কিছু একটা বিড়বিড় করতে করতে উঠে দাঁড়ায়। আশেপাশে প্রত্যেকটা মানুষ সেটা দেখে চমকে যায় এবং তার স্বামী জগদীশ যে সাইডে কান্নাকাটি করছিল সে সেটা দেখে হতভম্ব হয়ে ছুটে এসে সুমিত্রাকে জড়িয়ে ধরে এবং সুমিত্রা তাকে এক ধাক্কা মেরে দূরে সরিয়ে দেয় এবং বলে, কে সুমিত্রা? আমি কোনো সুমিত্রা নই, আমি শিবা ত্রিপাঠী। হ্যালো গাইস, ইটস অভিরূপ। ওয়েলকাম টু ফার্স্ট এপিসোড অফ রহস্য গপ্প। রিবার্থ বা পুনর্জন্ম এমন একটা বিষয় যেটা নিয়ে বিজ্ঞানীরা বহু বছর ধরে গবেষণা করে চলেছে, কিন্তু আজকে আমরা এমন একটা ঘটনা নিয়ে কথা বলবো যেটা সবার থেকে আলাদা। আর এটা হলো উত্তরপ্রদেশের ছোট্ট গ্রাম শরীফপুরায় থাকা সুমিত্রা সিং এর গল্প। 13 বছর বয়সী সুমিত্রার বিয়ে হয়ে আসার মাত্র 2 বছর আগেই তার মা মারা যায়, যার পরে সে একদমই একা হয়ে যায়, কারণ শহরে কাজ করা তার বাবা তাকে একদমই সময় দিতে পারতো না। আর এই একাকিত্ব বিয়ের পরেও তার পিছন ছাড়েনি, কারণ তার স্বামী জগদীশ সেও নিজের কাজের জন্য বেশিরভাগ সময়টা শহরেই থাকতো। সুমিত্রা এবার নিজের একাকিত্বের কারণে বিরক্ত হয়ে উঠেছিল, কিন্তু যখন বিয়ের 3 বছর পরে সুমিত্রা নিজের পুত্র সন্তানকে জন্ম দেয় তখন তার সমস্ত একাকিত্ব দূর হয়ে যায়। সুমিত্রা তার ছেলেকে ভীষণ ভালোবাসতো আর নিজের ছেলেকে কখনো কোথাও দূরে যেতে দিত না। এখন সে আগের থেকে অনেক বেশি খুশি ছিল, কিন্তু কিছু মাস পরেই হঠাৎ তার সঙ্গে অদ্ভুত সব জিনিস হতে লাগলো। হঠাৎ তার মৃগী দেখা দেয়, তার সমস্ত শরীর আঁকড়ে আসতো, হাত পা বেঁকে যেত, চোখ উপরের দিকে উঠে যেত, আর সে অদ্ভুত সব আওয়াজ বার করতে শুরু করলো। তার বাড়ির লোক ভাবতে লাগলো তার উপরে নিশ্চয়ই কোনো অশুভ আত্মায় ভর করেছে। প্রায় 2 মাস ধরে সুমিত্রা এসব সমস্যায় ভুগতে থাকে। আর তারপরে 19শে জুলাই 1985 দিন হঠাৎ তার ভীষণ জ্বর আসে। এই ঘটনার ঠিক 3 দিন আগে সে তার মৃত্যুর কথা বলেছিল, কিন্তু তার বাড়ির লোক তার কথা খুব একটা গুরুত্ব দেয়নি, কারণ সে কিছুদিন ধরেই মাঝের মধ্যেই এইসব কিছু না কিছু বিড়বিড় করে বলতেই থাকত। কিন্তু এইবার তার কথা সত্যি হয়ে যায় এবং এই জ্বরের মধ্যেই তার মৃত্যু হয়। আসল ঘটনাটা তখন ঘটে যখন মৃত্যুর পরে তার শেষ কাজের সময় সে হঠাৎ করে জীবিত হয়ে যায় এবং সে উঠে কাউকে চিনতে পারছিল না, এমনকি সে নিজের স্বামী এবং নিজের বাচ্চাকেও চিনতে পারছিল না। সে সেখানে থাকা সবার সামনে নিজেকে শিবা ত্রিপাঠী বলে পরিচয় দেয়। কে সুমিত্রা? আমি কোনো সুমিত্রা নই, আমি শিবা ত্রিপাঠী। তার কথা তখন কেউ গুরুত্ব না দিলেও তারপর থেকে তার ব্যবহারে নানান পরিবর্তন দেখা যায়। যেমন পড়াশোনা না জানা সুমিত্রা হঠাৎ করে লিখতে পড়তে শুরু করে দেয়। সে মাঝের মধ্যেই নানা চিঠি লিখতো এবং জগদীশকে বলতো সেটা যেন জগদীশ পোস্ট করে দিয়ে আসে। এই সমস্ত নানান ঘটনা, নানান ব্যবহার বাড়ির লোকের মনে অনেক রকম প্রশ্নের জন্ম দিয়েছিল। এই সমস্ত প্রশ্নের উত্তর তখনই তারা পায় যখন একজন অচেনা ব্যক্তি তাদের চৌকাঠে একটা মোটা বই নিয়ে হাজির হয়। সুমিত্রার স্বামী বেরিয়ে এসে তার নাম জিজ্ঞাসা করায় সে নিজের নাম জানায়, আমার নাম রামসিয়া ত্রিপাঠী। তার কণ্ঠস্বর শোনা মাত্র রান্নাঘরে থাকা সুমিত্রা হঠাৎ করে দৌড়ে ছুটে আসে এবং তাকে দেখে ভেজা চোখে তাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। বাড়ির প্রত্যেকের মতো রামসিয়া ত্রিপাঠীও খুবই অবাক হয়ে যায়, কিন্তু অবাক হলেও সে এত সহজে কিভাবে মেনে নেবে যে সত্যি এটা তার মেয়ে এবং সে সত্যি কথা বলছে। এরপরে তার হাতে থাকা মোটা বইটা, যেটা আসলে ছিল একটা ছবি অ্যালবাম, সেটা সে বার করে। আসল ঘটনাটা তখনই ঘটে যখন সুমিত্রা সেই ছবিতে থাকা প্রত্যেকটা লোককে তাদের নাম ধরে চিনে ফেলে, কিন্তু হঠাৎ সে একটা ছবিতে আটকে যায়। তাতে হাত রেখে সে বলে, এটাই তো সে যে আমার মাথা ইট দিয়ে ফাটিয়ে আমাকে প্রাণে মেরে দিয়েছিল। এটা ছিল শিবার ননদের ছবি। রামসিয়া ত্রিপাঠীর বুঝতে বাকি থাকে না যে এটাই তার মেয়ে শিবা এবং সে এবার সত্যি সত্যি কেঁদে ফেলে। কিন্তু পরিবারের বাকি সকলের ব্যাপারটা বোঝা এখনো অনেকটা বাকি ছিল। দিবিয়াপুরের একটা ছোট্ট গ্রামের কলেজ লেকচারার রামসিয়া ত্রিপাঠীর মেয়ে শিবা ত্রিপাঠী কলেজ কমপ্লিট করার পর 2 সন্তানের জন্ম দেয় শিবা ত্রিপাঠী। কিন্তু সন্তানের জন্ম দেওয়ার পরেও শিবা ত্রিপাঠী শ্বশুরবাড়ির লোকজন তাকে যৌতুকের জন্য অত্যাচার করত, এমনকি মারধর পর্যন্ত করত। শুধুমাত্র 2 সন্তানের মুখের দিকে তাকিয়ে শিবা তাদেরকে কিছু বলতো না, চুপচাপ সব সহ্য করে নিত। কিন্তু এই অত্যাচার দিনের পর দিন বেড়েই চলেছিল এবং অবশেষে একদিন শিবা ত্রিপাঠীর মৃতদেহ স্টেশনের পাশে পড়ে থাকতে পাওয়া যায়। আর সেই দিন ভোরবেলা শিবাকে
তার শাশুড়ি এবং ননদের সঙ্গে গ্রামের লোকজন যেতে দেখেছিল। আর এই সেই ননদ শিবা যার ছবি দেখিয়ে বলেছিল আগের জন্মে শিবাকে ইট দিয়ে মাথা ফাটিয়ে শিবার প্রাণ নিয়েছিল। এত কিছুর পরেও শিবার বাবা মার কথা না শুনে শুধুমাত্র শিবার শ্বশুরবাড়ির লোকের কথা মতো পুলিশ সেই কেস আত্মহত্যা বলে কেস ক্লোজ করে দেয় এবং সেই কেসের সঙ্গে মৃত্যুর আসল রহস্যও চাপা পড়ে যায়। ফেব্রুয়ারি 1986-তে বিখ্যাত রিকন্ডিশন স্টিভেনসন এই কেসের ইনভেস্টিগেশন শুরু করেন। তিনি অনেক মানুষের ইন্টারভিউ নেন এবং সঙ্গে সুমিত্রার সাথেও কথা বলেন। তিনি সুমিত্রার মোট 19টি স্টেটমেন্ট রেকর্ড করেন যা তাকে শিবা ত্রিপাঠীর সাথে কানেক্ট করছিল। শিবার ছোটবেলার ডাকনাম, তার পরিবারের সকলের জন্ম তারিখ, এমনকি শিবার শ্বশুরবাড়ির আলমারির কোনায় থাকা সেই তার পছন্দের হলুদ শাড়ি, এমন অনেক কথাই সুমিত্রা জানায়। স্টিভেনসন এইটাও কনফার্ম করেন যে এর আগে সুমিত্রা ও শিবার পরিবারের মধ্যে কোনো রকম যোগাযোগ ছিল না এবং অবশেষে স্টিভেনসন এই ফলাফলেই পৌঁছায় যে সুমিত্রাই শিবার রিকন্ডিশন। সুমিত্রা মানে শিবা পরবর্তীকালে নিজের দুই সন্তানের সাথে সুমিত্রার স্বামী এবং সন্তানকেও স্বীকার করে নেয় এবং সে জানায় সে বেশি দিনের জন্য আসেনি। মা সন্তোষী তার যেই ভাগের জীবনটা আগের জন্মে বাঁচা বাকি ছিল সেই জীবনটা যেন সে ভোগ করতে পারে, তাই সে এসছে, সেটা ভোগ করে সে চলে যাবে। এরপরে গ্রামের লোকজনের মধ্যে হইচই পড়ে যায় যখন মাত্র 13 বছর পরে শিবা সত্যি সত্যি মৃত্যু হয়। তো গাইস, আজকের গল্প এই পর্যন্তই। তোমরা অবশ্যই আমাকে জানিও গল্পটা তোমাদের কেমন লাগলো আর তোমরা নেক্সট এপিসোড দেখতে চাও কিনা। আর তোমরা যারা আমাকে ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করোনি আমাকে অবশ্যই ফলো করে নিও, তাদের লিংক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, স্ক্রিনের উপর দেখা যাচ্ছে। তো অবশ্যই ফলো করে নিও। তো খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো গল্পে। আজকের মতো বাই।